হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 5। অর্থাৎ তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের পরিবেশ বিষয়ের যে 11 নম্বর স্কুল আছে অর্থাৎ রাজগঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস, তার সমস্ত প্রশ্নগুলো পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকেও আশা করি সবগুলোই বুঝতে পারবে। প্রথমেই দেখে নাও একের দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে। বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করতে। 1.1-এ দেখো আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। অপশান কয়েকটা হবে সঠিক উত্তর, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুরা তোমরা সবাই জানো। 1.2-এ দেখো জওহরলাল নেহেরুর জন্মদিনটি পালিত হয়। জওহরলাল নেহেরুর জন্মদিন কি পালিত হয়? অপশান গয়েরটা রাইট অ্যান্সার হবে শিশু দিবস। কত তারিখ বলতো? 14ই নভেম্বর। ঠিক আছে। 1.3-এরটা দেখো মাছ ধরার যে উপায়ে বড়শি লাগে তা হলো। অপশান গয়েরটা হবে রাইট অ্যান্সার, তা হলো ছিপ। 1.4-এ দেখো সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত। এটা সীতাভোগ হতো কিন্তু তয়া আকার হতো এখানে। এখানে তয়া আকার হতো, তয়া আকার হতো। সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত কোনটা হবে? অপশন গ হবে রাইট অ্যান্সার, বর্ধমান হবে। এবারে 1.5-এ দেখো টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, এটা তো সবাই পড়েছো। অপশন গ একটা রাইট অ্যান্সার হবে বাঁকুড়া জেলা, আগের ভিডিওগুলোও বলেছি। এবার দুয়ের দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও। শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, এরা প্রায় প্রত্যেকটা স্কুলে পড়েছো। সান্দাকফু হবে শূন্যস্থানে, সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। 2.2-এ দেখো তমলুক শহরের আদি নাম ড্যাশ, এটাও পড়েছো। তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত, শূন্যস্থানে লিখবে তাম্রলিপ্ত। 2.3-এ দেখো হাওড়া জেলাটি ড্যাশ নদীর তীরে অবস্থিত। হাওড়া জেলাটি কোন নদীর তীরে? হাওড়া জেলাটি হুগলি নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, শূন্যস্থানে লিখবে হুগলি নদী। ড্যাশ বানিয়েছিলেন বাঁশের কেল্লা, কে বাঁশের কেল্লা বানিয়েছিল? এটাও পড়েছো। তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, বড় কোশ্চেনও ছিল। এবার 2.5-এ দেখো সুন্দরবনে ড্যাশ গাছ দেখা যায়। সুন্দরবন মেলে নাম হয়েছে সুন্দরী গাছের জন্য, তাই সুন্দরবনে সুন্দরী গাছই লিখবে। অন্যান্য গাছও দেখা যায়, তবে মেনলি সুন্দরবনের নামকরণ যেহেতু সুন্দরী গাছ থেকে হয়েছে, সুন্দরবনে সুন্দরী গাছই লিখবে। শূন্যস্থান লিখবে সুন্দরী গাছ দেখা যায়। এবার 2.6-এ দেখো রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়। এটা তো জানো সবাই, রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। শূন্যস্থানে কি লিখবে? তুঁত। তয় চন্দ্রবিন্দু দিতে পারো অথবা তয় হস্যকার তও লিখতে পারো। ঠিক আছে। এবার চলো 3-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। 3.1-এ দেখো বঙ্গভঙ্গ কবে হয়েছিল বা কোন সালে হয়েছিল আর কি। বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল, কিন্তু মনে রাখবে, এটা পড়েছো। বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছিল। 3.2-এ দেখো মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? মহানন্দা নদীর জন্মস্থান হলো দার্জিলিং জেলার মহালধিরাম পাহাড়ের পাগলাঝোরা ঝর্ণা থেকে। ঠিক আছে, এটাকেও পড়েছো অনেকবার আগের স্কুলগুলোতে, আগের ভিডিওগুলোও দেখতে পারো। তাহলে কোথায় লিখবে? মনে রাখবে এটা বা বারবার পড়ে মুখস্থ করে নেবে। দার্জিলিং জেলার মহালধিরাম পাহাড়ের পাগলাঝোরা ঝর্ণা থেকে মহানন্দা নদীর উৎপত্তি কিন্তু, বা জন্মস্থান। এবার 3.3-এ দেখো স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে হয়? স্কোয়াশ ফলের গাছ অনেকটা কুমড়ো গাছের মতো দেখতে হয়, অর্থাৎ লতানো গাছ হয়। স্কোয়াশ ফলের গাছ কেমন দেখতে হয়? কুমড়ো বা শশা যারা দেখেছো সেরকমই দেখতে হয়। 3.4-এ দেখো হারভেস্টার কি? হারভেস্টার হলো ধান কাটা ও ঝাড়াই করা আধুনিক যন্ত্র। বর্তমানে যে ধান কাটার মেশিন দ্বারা মাঠে ধান কাটাই হয় বা গমও কাটাই হয়, সেগুলাই হচ্ছে হারভেস্টার বলা, অর্থাৎ আধুনিক যন্ত্র। ধান কাটাও হয় প্লাস ঝাড়ানোও হয়, ঝাড়াই হয়। 3.5-এ দেখো কোন শহর কয়লা খনির জন্য বিখ্যাত? উত্তরটা দেখে নাও। রানীগঞ্জ শহর কয়লা খনির জন্য বিখ্যাত। বর্ধমান জেলার রানীগঞ্জ হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত, মনে রাখবে, এটা অনেকবারই পড়েছো। এবারে 4-এর দিকে যে প্রশ্নগুলো আছে দেখে নিই চলো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। বাম স্তম্ভে আছে দেখো 4.1-এ মানুষের স্বাস্থ্য, তার সঙ্গে ডান স্তম্ভের কোনটা মিলছে? স্বাস্থ্য কি? স্বাস্থ্য একটা সম্পদ, তাহলে অপশান ঘয়েরটার সঙ্গে মিলছে। ডান স্তম্ভের একটা সম্পদ, ওইটা সোজা মেলাবে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তীর চিহ্ন দিয়ে পারো, যেমন পারো। এবার 4.2-এ দেখো বারুইপুর বাম স্তম্ভে আছে। বারুইপুরের কোনটা হবে? বারুইপুরের সঙ্গে কোনটা মিলছে? ডান স্তম্ভের পেয়ারা। বারুইপুরের বিখ্যাত পেয়ারা আছে বা পেয়ারা বাজারে পাওয়া যায়, তাহলে চয়েরটার সঙ্গে মিলছে। বাম স্তম্ভে দেখো 4.3 ঝড়ের মতো। ঝড়ের মতো কোনটা হবে? ঝড়ের মতো হবে ঘূর্ণি বা ঘূর্ণি, যা ইচ্ছা লিখতে পারো, বা যেটা অপশান থাকবে লিখবে। ডান স্তম্ভের ওঁটটা হবে।
এবার বাম স্তম্ভে দেখো 4.4 গঙ্গার উৎপত্তি। গঙ্গার উৎপত্তি ডান স্তম্ভের কোনটার সঙ্গে হবে? গঙ্গার উৎপত্তি অনেকবারই পড়েছো, গঙ্গোত্রী হিমবাহ, তাহলে কয়েকটার সঙ্গে মিলছে, গঙ্গোত্রী হিমবাহ হবে। 4.5-এ দেখো দার্জিলিং, দার্জিলিংয়ের সঙ্গে কোনটা হবে? অপশন ক্ষয়েরটা মিলছে ডান স্তম্ভের, সিঙ্গালীলা পর্বতশ্রেণী। 4.6-এ দেখো শিক্ষক দিবস, শিক্ষক দিবস ডান স্তম্ভের কোনটা মিলছে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়, মনে রাখবে, কয়েকটার সঙ্গে মিলছে। এরপরে চলো 5-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 5.1-এ দেখো নিত্যবহ নদী কাকে বলে একটি উদাহরণ দিতে বলেছে। অ্যান্সারটা দেখে নাও, যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে তাদের নিত্যবহ নদী বলে। সাধারণত বরফ গলা জলে পুষ্ট নদীগুলিকেই নিত্যবহ বলা হয়। অর্থাৎ গঙ্গা, উদাহরণ কি? গঙ্গা। গঙ্গা কি? গঙ্গোত্রী হিমবাহ থেকে তার উৎপত্তি, অতএব হিমবাহের জল বা বরফ গলা জলেই পুষ্ট। এবারে 5.2-এ দেখো নদীমাতৃক সভ্যতা কাকে বলে একটি উদাহরণ দিতে বলেছে। প্রাচীনকালে মানুষ যখন নদীর তীরে জল ও কৃষিকাজের সুবিধার জন্য পাকাপাকিভাবে বসবাস শুরু করে এবং সেখানে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলা হয়। পাশে একটা ছবি দেওয়া আছে, লক্ষ্য করবে। এইরকম প্রথম প্রাচীনকালে বা প্রথমের দিকে মানুষ সভ্যতা গড়ে তুলেছিল, যেমন সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, সবই নদীমাতৃক সভ্যতা। কিন্তু সিন্ধু সভ্যতা সিন্ধু নদীতে গড়ে উঠেছিল, ইন্দাস রিভার যাকে বলা হয়। সবই নদীমাতৃক সভ্যতা। প্রাচীনকালে যত সভ্যতা গড়ে উঠেছে সবই নদীকে কেন্দ্র করে। অতএব প্রাচীনকালে মানুষ কী জন্য গড়ে তুলতো? জল আর কৃষিকাজের সুবিধার জন্য, কারণ মানুষের প্রথম বা প্রধান জীবিকা হিসেবে কৃষিকাজই ছিল। তার জন্য হচ্ছে পাকাপাকিভাবে সেখানে বসবাস শুরু করে এবং সেখানে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। উদাহরণ দেওয়া আছে সিন্ধু সভ্যতা, এটা সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছিল। এবার 5.3-এ দেখো ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি। ভগিনী নিবেদিতা বিদেশিনী হয়েও স্বামী বিবেকানন্দের বক্তৃতায় প্রভাবিত হয়ে ভারতে চলে আসেন। এখানে এসে তিনি বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন এবং নিবেদিতা নিজেকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন। তিনি নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনেও নিজেকে যুক্ত করেন। এই জন্য আমরা ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা করে থাকি। তিনি একজন বিদেশিনী হওয়া সত্ত্বেও স্বামী বিবেকানন্দের বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে ভারতে এসেছিলেন এবং এখানে এসে বিবেকানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। আর নিবেদিতা নিজেকে ভারত মায়ের সেবায় নিয়োজিত করেছিলেন, এখানকার প্লেগ রোগীদেরও সেবা করেছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, আর পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনেও নিজেকে যুক্ত করে। 5.4-এ দেখো যে প্রশ্নটা আছে, ডিবিসির পুরো নাম কি, এর উদ্দেশ্য কি ছিল। এটা অনেকবারই পড়েছো। ডিবিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। বারবার মনে রাখবে, লিখে মুখস্থ করার চেষ্টা করবে, না মনে থাকলে বানানগুলা ঠিক করে লেখার চেষ্টা করবে যদি ইংলিশে লিখে থাকো। এর উদ্দেশ্য কি? মূলত দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করা আর জলবিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকাজে সেচের সুব্যবস্থা করা ছিল এর প্রধান উদ্দেশ্য। তিনটাই উদ্দেশ্য মনে রাখবে, একটা হচ্ছে দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন, আর একটা কৃষিকাজে জল সেচের সুব্যবস্থা করা। ঠিক আছে। 5.5-এ যে প্রশ্নটি আছে দেখে নাও, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কীভাবে। লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের উপায়গুলি কী কী? 1 নম্বর হচ্ছে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করা, বিশেষ করে প্রজনন ঋতুতে। এখন যেটা হয়ে থাকে, যারা হচ্ছে ওই ট্রলার নিয়ে সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যায়, তাদের বর্ষার ঠিক আগে 2 মাস মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ থাকে, অর্থাৎ কোনো ট্রলার জলে নামতে দেওয়া হয় না, ইঞ্জিন চালিত ট্রলার মেনলি, যাতে মাছের ঠিকঠাকভাবে প্রজনন হয় এবং ছোটো পোনাগুলা যেগুলো মাছের সেগুলো না নষ্ট হয়। 2 নম্বর হচ্ছে জলাশয় দূষণ রোধ করা, যতটা সম্ভব হচ্ছে কেমিক্যাল যেসব রাসায়নিক সার আছে বা ফার্টিলাইজার, বিভিন্ন ওষুধপত্র কম ব্যবহার করা, কলকারখানা বর্জ্য প্লাস্টিক কম জলাশয়ে ফেলা, যতটা করা যায়। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে মাছের প্রাকৃতিক বাসস্থান গড়ে তুলতে হবে। 4 নম্বর হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এইটুকু পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আর কোনো কিছু বুঝতে না পারলে বা নতুন করে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।